আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীগণ, তোমরা কেমন আছো? আশা করি সকলে সুস্থতার সাথে বাসায় অবস্থান করছো। এই পরিবর্তিত পরিস্থিতিতে আমাদের ক্লাস কার্যক্রম পরিচালনা করার জন্য আজকে তোমাদের 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 কাছে আমি একটি ক্লাস নেব, যেটি ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সাথে শেয়ার করছি। আশা করি তোমরা এই ক্লাসের দ্বারা উপকৃত হবে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বাজারজাতকরণ ব্যবস্থাপনা বিষয়ের প্রথম অধ্যায়ের একটি টপিকটি হচ্ছে বাজারজাতকরণ ব্যবস্থাপনা হচ্ছে চাহিদা ব্যবস্থাপনা। বাজারজাতকরণ ব্যবস্থাপনা হচ্ছে চাহিদা ব্যবস্থাপনা। এই বিষয়টি কেন বলা হয় সেটি আজকে আমরা আলোচনা করব। মূলত একজন বাজারজাতকারী যিনি আছেন বা বাজারজাতকরণ ব্যবস্থাপক যিনি আছেন, তাকে শুধুমাত্র এক ধরনের চাহিদা যে নিয়ে ডিল করতে হয় বিষয়টি এরকম নয়। তাকে নানা ধরনের পরিবর্তিত পরিস্থিতিতে নানা ধরনের চাহিদার যে সিচুয়েশন অ্যারাইজ হয়, সেই পরিবর্তিত চাহিদার বিভিন্ন ধরনের যে স্তর, সেইটার সাথে সাথে নানান ধরনের নতুন কৌশল গ্রহণ করতে হয় এবং সেই যে চাহিদার পরিবর্তিত অবস্থা সেটি 8 প্রকারের, অর্থাৎ আমাকে একজন বাজারজাতকরণ ব্যবস্থাপক হিসেবে চাহিদা 8 ধরনের পরিবর্তিত চাহিদার সাথে খাপ খাইয়ে নতুন নতুন বাজারজাতকরণ কৌশল কিন্তু অবলম্বন করতে হবে। সেটি আজকে আমরা জানবো যে এই 8 ধরনের বাজারজাতকরণ ব্যবস্থাপনার যে চাহিদার বিভিন্ন স্তর সেটি কি এবং কোন চাহিদার স্তরে কোন ধরনের কৌশল একজন বাজারজাতকরণ ব্যবস্থাপককে গ্রহণ করতে হয়। তো চলো আমরা আলোচনাটার গভীর প্রবেশ করি। প্রথমত আমরা জানবো যে পরিবর্তিত চাহিদাগুলোর নাম কি। প্রথম যে চাহিদা, যে পরিবর্তিত চাহিদার সাথে একজন ব্যবস্থাপককে তার কার্যাবলী যেগুলো আছে সেগুলোকে খাপ খাইয়ে নিতে হয়, সেটির নাম হচ্ছে ঋণাত্মক চাহিদা। এটি কি? এটি হচ্ছে যখন অধিকাংশ ক্রেতারা কিছু কিছু বিশেষ পণ্য ক্রয় করতে পছন্দ করে না, অর্থাৎ অপছন্দ করে, এবং ওই ধরনের পণ্যগুলো ক্রয় না করে তা ক্রয় করা এবং ব্যবহার করা থেকে নিজেকে বিরত রাখে বা এড়িয়ে চলে। এই পণ্যগুলোর ক্ষেত্রে আমরা যে চাহিদাটা লক্ষ্য করছি সেটাকেই বলা হচ্ছে ঋণাত্মক চাহিদা। ঋণাত্মক চাহিদা তাহলে আমরা বুঝতে পারছি যে সম্পূর্ণ একটি পণ্য সম্পর্কে ক্রেতাদের সম্পূর্ণ বিরূপ মনোভাবকে বলা হচ্ছে ঋণাত্মক চাহিদা। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যে যখনই কোনো ধরনের দেখা যায় যে নতুন একটি টিকা বাজারে আসে, এক্ষেত্রে মানে একেবারেই যেটার হয়তো বা সেরকম নেসেসিটি নেই, কিন্তু নতুন টিকা বাজারে এসছে, ক্রেতারা এই সম্পর্কে জানে না, এই ধরনের যে রোগ প্রতিরোধক টিকা সেগুলোর ক্ষেত্রে কিন্তু ক্রেতাদের একটি ঋণাত্মক মনোভাব বা ঋণাত্মক চাহিদা বাজারজাতকরণ ব্যবস্থাপকগণ লক্ষ্য করে থাকে। বা নতুন একটি বীজ, সার, এগুলো যখন নতুন বাজারে আসে এবং সেগুলো যখন একজন বিক্রেতা তার কৃষককে কিনতে অনুরোধ করে, তখনও কিন্তু লক্ষ্য করা যায় যে ক্রেতা অর্থাৎ কৃষকরা এই ধরনের নতুন সার, বীজ সেগুলো কিন্তু কিনতে কোনো প্রকারই আগ্রহ প্রকাশ করে না, বরং তারা সেটি না ক্রয় করে সেটি অন্য কোনো বীজ বা সার যেগুলোতে তারা অভ্যস্ত সেগুলো ক্রয় করতে আগ্রহ প্রকাশ করে। তাহলে আমরা কি দেখছি যে অনেক ধরনের পণ্য, বিশেষত যে পণ্যগুলো সম্পর্কে ক্রেতাদের তেমন কোনো ধারণা নেই, সেই ধরনের পণ্য বা এক ধরনের ভীতি আছে, সেই ধরনের পণ্যগুলোর ক্ষেত্রে কিন্তু ঋণাত্মক চাহিদা কাজ করে। এখন একজন বাজারজাতকরণ ব্যবস্থাপক হিসেবে আমাকে নিশ্চয়ই এই ধরনের চাহিদার যে পরিস্থিতি, সেই পরিস্থিতিকে মোকাবেলা করতে হবে এবং আমাকে সেই পণ্যটা বাজারজাতকরণ কর্মকাণ্ড পরিচালনা করতে হবে। সেটি কিভাবে?
অর্থাৎ এই ঋণাত্মক চাহিদার ক্ষেত্রে বাজারজাতকরণ ব্যবস্থাপনার কার্যক্রমগুলো কি হবে? এক, সে প্রথমত যেটা করতে পারে সেটা হচ্ছে ক্রেতাদের মনে যে ওই পণ্য সম্পর্কে একটি বিরূপ মনোভাব বা অনীহা লক্ষ্য করা যাচ্ছে, সেইটি সে পরিবর্তন করে দিতে পারে। সেটা সে পরিবর্তন নানাভাবে করতে পারে। তার জন্য তাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কেন ক্রেতাদের মনে এই পণ্য সম্পর্কে যে বিরূপ মনোভাব সেটির উদয় হয়েছে, কেন তারা বিশ্বাস করে যে এটি তাদের জন্য মানে ক্ষতিকর হবে বা সেটা তারা ক্রয় করতে চাচ্ছে না, এবং তাদের এর সম্পর্কিত তাদের যে ভ্যালুস সেগুলো কি, এগুলো খুঁজে বের করা। সেগুলো হচ্ছে খুঁজে বের করে সেগুলোকে বিশ্লেষণ করা। পরবর্তীতে সেই যে বিশ্লেষণের আলোকে যে তথ্যগুলো পাওয়া যাবে সেগুলো তারা পরিবর্তন করতে পারে, এবং সেই অনুযায়ী যদি দরকার হয় তাহলে যে পণ্যটা যে কারণে তারা কিনতে আগ্রহ প্রকাশ করছে না বা বিরূপ মনোভাব প্রকাশ করছে সেটা সে রিডিজাইন করতে পারে পণ্যটাকে, অথবা পণ্যটা যে দামে বাজারে ছিল সেই দামটি সে কমিয়ে দিতে পারে, হ্রাসকৃত মূল্যে সে বাজারে বিক্রয়ের ব্যবস্থা করতে পারে। তো এই নানাভাবে কিন্তু আসলে সে ঋণাত্মক চাহিদার ক্ষেত্রে তার কার্যক্রম পরিচালনা করতে পারে। এবং এই ধরনের ক্ষেত্রে যে কার্যক্রমগুলো একজন বাজারজাতকরণ ব্যবস্থাপক গ্রহণ করছে সেই কার্যক্রম বা কার্যাবলীগুলোকে আসলে বলা হয়ে থাকে রূপান্তরিত বাজারজাতকরণ। আমি আবার বলছি যে একটি পণ্যের ঋণাত্মক চাহিদাকে পরিবর্তন করে ক্রেতার মনে ওই পণ্য সম্পর্কে যে একটা আমি পজিটিভ ধারণা সৃষ্টি করার যে কার্যক্রম গ্রহণ করছি বাজারজাতকরণ ব্যবস্থাপক হিসেবে, এই কার্যাবলীগুলোকে বলা হচ্ছে রূপান্তরিত বাজারজাতকরণ। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একজন বাজারজাতকারীকে একটি যে পরিবর্তিত চাহিদার সিচুয়েশন ফেস করতে হয়, তার প্রথম ধাপটি হচ্ছে ঋণাত্মক চাহিদা। পরবর্তীতে মানে এছাড়াও দ্বিতীয় যে ধরনের চাহিদা একজন বাজারজাতকারীকে ফেস করতে হয় সেটাকে বলা হচ্ছে শূন্য চাহিদা। এটি কি? এটি হচ্ছে যে যখন একজন বাজারজাতকরণ ব্যবস্থাপক লক্ষ্য করে যে নির্দিষ্ট কোনো একটি পণ্যের কোনো বাজারে কোনো ধরনের চাহিদা নেই, সেটি পজিটিভও না নেগেটিভও না, অর্থাৎ কোনো ধরনের চাহিদাই নেই। ঠিক আছে, হতে পারে যে নানান কারণে এই ধরনের সিচুয়েশন হতে পারে যে এটি হচ্ছে বাজারে নতুন, এটি আসলে এটা যে একটি পণ্যের জন্য যে ধরনের প্রচারণা কাজ পরিচালনা করতে হয় সেটি খুবই দুর্বল ছিল ইত্যাদি। ঠিক আছে, এইসব কারণে দেখা যায় যে ওই পণ্যের প্রতি ক্রেতাদের কোনো ধরনের চাহিদাই সৃষ্টি হয় নাই। এই ধরনের যখন সিচুয়েশন, এটাকে বলা হচ্ছে শূন্য চাহিদা। ঠিক আছে, নো ডিমান্ড, কোনো ধরনের ডিমান্ড ক্রিয়েট করা সম্ভব হয়নি। এখন এক্ষেত্রে দেখা যায় যে যেমন ধরেন আমি পূর্ববর্তী যে একটা এক্সাম্পল দিলাম যে কৃষকরা হচ্ছে একটি মানে ধরো যে সার বীজ এইগুলো কিনতে একবারে নেগেটিভ থাকে, এইটাও কিন্তু এখানে হতে পারে যে সে হচ্ছে নেগেটিভ না, কিন্তু তার মধ্যে কোনো ডিমান্ড সেটা আমরা লক্ষ্য করছি না। ঠিক আছে, এখন এই ক্ষেত্রে একজন কি বলে যে বাজারজাতকরণ ব্যবস্থাপকের কার্যক্রম কি হতে পারে? এক্ষেত্রে সেই যে কি বলে যে পণ্য বা সেবার যে আমি যে পণ্য বা সেবাটা নিয়ে ডিল করছি সে পণ্য বা সেবার যে বেনিফিটসগুলো, উপকারিতা যেগুলো আছে সেগুলো কিভাবে একজন ক্রেতার প্রয়োজন বা চাহিদার পূরণ করতে পারে সেগুলো সাথে ম্যাচ আপ করা, অর্থাৎ আমার পণ্যের বেনিফিটসগুলো কি আছে এবং সেটা কিভাবে আমার ক্রেতার যে এখন এক্সিস্টিং যে প্রয়োজন আছে সেইটার সাথে কিভাবে সামঞ্জস্যপূর্ণ সেটা খুঁজে বের করে এটার মধ্যে একটা যোগসূত্র সৃষ্টি করতে হবে, লিঙ্ক আপ সৃষ্টি করে ক্রেতাকে সেটা জানাতে হবে।
পণ্য যে দ্বিতীয় হচ্ছে যে পণ্যটা আমি নিয়ে ডিল করছি সেই পণ্যের যে সুবিধাগুলো আছে, যে ক্যারেক্টারিস্টিক্সগুলো আছে, যে বৈশিষ্ট্যগুলো আছে, সেগুলো আমার ক্রেতাদের কাছে খুবই ফ্রুটফুল উপায়ে তাদের সামনে প্রেজেন্ট করতে হবে, অর্থাৎ তাদেরকে জানাতে হবে যে দিজ আর দ্য বেনিফিটস অফ দিস প্রোডাক্ট। হ্যাঁ, তারপরে হচ্ছে যে হতে পারে যে আমি এমনও করতে পারি যে ওই পণ্যটার যেহেতু কোনো ধরনের কোনো চাহিদা সৃষ্টি হচ্ছে না, সুতরাং আমি এটার একটা অল্টারনেটিভ কোনো পণ্য আবিষ্কার করতে পারি, যদিও এটা একটু ইনভেস্টমেন্ট সাপেক্ষ বিষয়। তারপরেও যদি সম্ভব হয় সেটার অল্টারনেটিভ, যেহেতু সেটার ডিমান্ড নেই, অল্টারনেটিভ আরেকটি পণ্য আমি আবিষ্কার করার চেষ্টা করতে পারি। এই যে কার্যক্রমগুলো যেগুলোর শূন্য চাহিদা অতিক্রম করার জন্য একজন বাজারজাতকরণ ব্যবস্থাপক গ্রহণ করে, সেই কার্যক্রমগুলোকে বলা হচ্ছে উৎসাহ সৃষ্টিকারী বাজারজাতকরণ। উৎসাহ সৃষ্টিকারী বাজারজাতকরণ। আচ্ছা, তাহলে আমরা প্রথম দুটো চাহিদা সিচুয়েশন জানতে পারলাম। প্রথমটি ছিল ঋণাত্মক চাহিদা, দ্বিতীয়টি ছিল শূন্য চাহিদা। তৃতীয় যেই ধরনের চাহিদা, পরিবর্তিত চাহিদার সঙ্গে একজন বাজারজাতকরণ ব্যবস্থাপককে কাজ করতে হয়, সেটাকে বলা হচ্ছে সুপ্ত চাহিদা। সুপ্ত চাহিদা, ল্যাটেন্ট ডিমান্ড। হ্যাঁ, ল্যাটেন্ট ডিমান্ডের হচ্ছে যে এটা কিন্তু আমার কাছে মানে এটা একটি ইন্টারেস্টিং চাহিদা মনে হয়। দেখা যায় যে অনেক ক্রেতা রয়েছে যে যাদের কোনো একটি বিশেষ চাহিদা পূরণের একটা খুব তীব্র আকাঙ্ক্ষা রয়েছে, তীব্র আগ্রহ রয়েছে, যেটি বাজারে যে বিদ্যমান পণ্যগুলো আছে সেগুলো দ্বারা পূরণ করা সম্ভব নয়। অর্থাৎ বাজারে যে এক্সিস্টিং প্রোডাক্টস বা সার্ভিসগুলো আছে সেগুলো দিয়ে যখন একজন ক্রেতা তার একটি বিশেষ প্রয়োজন পূরণ করতে সক্ষম হচ্ছে না, তাহলে তার ভিতরে একটা চাহিদা আছে যে যদি এমন কোনো পণ্য আসতো যে পণ্যটা দিয়ে তার মানে যে চাহিদা সেটা সে পূরণ করতে পারত। এই যে তার ভিতরে একটা চাহিদা, এটাকে বলা হচ্ছে সুপ্ত চাহিদা। অর্থাৎ সেটি সুপ্ত অবস্থায় তার মনে আছে, কিন্তু সেটি সে পূরণ করতে পারছে না। কারণ হচ্ছে যে কোনো বিদ্যমান পণ্য বা সেবা দ্বারা সেটি সে পূরণ করতে সক্ষম হচ্ছে না। এই ধরনের চাহিদাকে বলা হচ্ছে সুপ্ত চাহিদা। ঠিক আছে, এখন যেমন ধরো যে এটা অনেক সময় আসলে অনেক সিচুয়েশনের কারণে অনেকেই নানা ধরনের যে বাজে যে পণ্যগুলো আছে সেগুলো তে অভ্যস্ত হয়ে যায়, কিন্তু সে কিন্তু জানে যে এই পণ্যগুলো তার জন্য ক্ষতিকারক। যেমন আমরা কিন্তু আশেপাশে প্রতিনিয়ত দেখছি যে প্রত্যেকেই সিগারেট খাচ্ছে। এখন সিগারেট খাচ্ছে তার মানে কি সে কি জানছে না যে এই পণ্যটা তার জন্য ক্ষতিকর? অবশ্যই সে জানে। এর মাঝেও সে অনেকেই মনে করে যে মানে অভ্যস্ততার কারণে হোক, পেশার কারণে হোক, সে তো সেটা খাচ্ছে, কিন্তু তার মনে, অনেকের মনেই কিন্তু এটি একটি বাসনা থাকে যে তার ভ্যালুসের জন্য হোক, তার পরিবারের জন্য হোক, তার নিজের যে নর্মস বা বিবেকের জন্য হোক, তার মনে কিন্তু তার একটা দংশন সেটি কিন্তু থাকে, এবং সে প্রতিনিয়তই হয়তো বা মনে করে যে এমন যদি কোনো একটা সিগারেট থাকতো যেটি খেয়ে সে হচ্ছে কি বলে তার সেরকম ক্ষতি হতো না, তাহলে তার জন্য খুবই ভালো হতো। কিন্তু এরকম এটি সে হয়তোবা পাচ্ছে না। অথবা ধরা যাক যে আমি যখন গাড়ি চালাচ্ছি, সেই গাড়ি চালানো অবস্থায় আমার মনে সবসময় উদয় হয়, অনেকের উদয় হয় যে যদি এমন কোনো গাড়ি বাজারে আসতো যে গাড়িটি হয়তোবা কম তেলে চলে, সেই গাড়ির পরিচালনা খরচ কম, কিন্তু আসলে একটি প্রাইভেট কার পরিচালনা খরচ তো সাধারণত বেশি হয়ে থাকে। এই যে চাহিদাগুলো যেগুলো আমার মনে আছে কিন্তু এখনো আমি সেটা পূরণ করতে পারছি না, কারণ বিদ্যমান পণ্য বা সেবায় সেটা পূরণ করা সম্ভব নয়। এই চাহিদাগুলোকে বলা হচ্ছে সুপ্ত চাহিদা। ঠিক আছে, এখন একজন বাজারজাতকারী হিসেবে আমার কাজটা কি হবে? বাজারজাতকরণ ব্যবস্থাপক হিসেবে আমার কার্যক্রমগুলো কি হবে? হতে পারে যে আমি হচ্ছে যে আমার যে এই ধরনের পণ্যের বাজার কতটুকু,
সেটি আমাকে পরিমাপ করতে হবে। এই ধরনের পণ্যের বাজার কতটুকু আছে বা বাজারের ধরো ক্রেতার পরিমাণ কতটুকু আছে সেটি আমাকে পরিমাপ করতে হবে। এবং যদি দেখা যায় যে হ্যাঁ ইট ইজ প্রফিটেবল অ্যান্ড এখানে একটা পর্যাপ্ত পরিমাণ চাহিদা আমি লক্ষ্য করছি, সেই ক্ষেত্রে আমি যেটা করতে পারি সেটা হচ্ছে যে পণ্য এই ধরনের যে চাহিদা পূরণ করার উপযোগী নানা ধরনের পণ্য বা সেবা উন্নয়নের কার্যক্রম গ্রহণ করতে পারি। ঠিক আছে, এই ধরনের কার্যক্রম আমি গ্রহণ করতে পারি। তাহলে আমি কি করলাম যে আমি প্রথমে এই ধরনের চাহিদা কতটুকু আছে সেটা পরিমাপ করলাম এবং সেই চাহিদা উন্নয়নের জন্য চাহিদা পূরণের জন্য যে পণ্য দরকার সেটি উন্নয়নের ব্যবস্থা করলাম। এই কার্যক্রমগুলোকে বলা হচ্ছে উন্নয়নমূলক বাজারজাতকরণ। উন্নয়নমূলক বাজারজাতকরণ। তাহলে আমরা আরেকটি চাহিদা সিচুয়েশন সম্পর্কেও জানলাম। পরবর্তী যে চাহিদা বা পরিবর্তিত চাহিদার যে স্তর সেটিকে বলা হচ্ছে ক্রমহ্রাসমান চাহিদা। ক্রমহ্রাসমান চাহিদা। ক্রমহ্রাসমান চাহিদা বলতে আসলে আমি এমন একটা সিচুয়েশনকে বুঝাই যেই সিচুয়েশনে পণ্যের চাহিদা পূর্ববর্তী অবস্থার তুলনায় ধীরে ধীরে হ্রাস পাচ্ছে এবং ভবিষ্যতেও সেই পণ্যের চাহিদা আরও হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। এই ধরনের যে চাহিদার অবস্থা সেটাকেই বলা হচ্ছে ক্রমহ্রাসমান চাহিদা। ঠিক আছে, ক্রমহ্রাসমান চাহিদার ক্ষেত্রে বাজারজাতকরণ ব্যবস্থাপকের যে কার্যক্রম সেটাকে বলা হচ্ছে পুনঃবাজারজাতকরণ। পুনঃবাজারজাতকরণ। এবং সেখানে সেই কার্যক্রমগুলো কি কি? কার্যক্রমগুলো হচ্ছে কেন চাহিদা হ্রাস পাচ্ছে, পণ্যটির চাহিদা কেন হ্রাস পাচ্ছে সেটি খুঁজে বের করা এবং সেই অনুযায়ী পণ্যের হচ্ছে যে কারণগুলোর জন্য পণ্যের চাহিদা হ্রাস পাচ্ছে সেই কারণ খুঁজে বের করে আমাকে সেই হচ্ছে যে বৈশিষ্ট্যগুলো সেগুলোতে চেঞ্জ নিয়ে আসার চেষ্টা করা এবং বা আরো পরিবর্ধন করে বা উন্নয়ন সাধন করার চেষ্টা করা। এবং এই যেই বাজারে এটির চাহিদা হ্রাস পাচ্ছে আমি চেষ্টা করতে পারি সেই বাজারকে স্কিপ করে বা সেই বাজারের সাথে সাথে অন্য ক্রেতা গ্রুপের কাছে সেই পণ্যটা পৌঁছে দেওয়া কাছে। ঠিক আছে, বা অনুসন্ধান করা যাতে করে সেখানে তার আমি ডিমান্ডটা সেই সিচুয়েশনটাকে হ্যান্ডেল করতে পারি। তাহলে এইগুলোকেই বলা হচ্ছে পুনঃবাজারজাতকরণ, অর্থাৎ কারণ অনুসন্ধান করা, কেন ডিমান্ড কমে যাচ্ছে সেই অনুযায়ী আমাকে পণ্যের পরিবর্তন সাধন করা এবং চেষ্টা করা অন্য বাজারে সেই পণ্যটিকে উপস্থাপন করা। পরবর্তী যে সিচুয়েশন আছে সেটাকে বলা হচ্ছে ডিমান্ড সিচুয়েশন, সেটাকে বলা হচ্ছে অনিয়মিত চাহিদা। অনিয়মিত চাহিদা। অনিয়মিত চাহিদা হচ্ছে যখন আমি দেখি যে কি বলে যে কোনো একটা পণ্যের চাহিদার প্রযুক্তিগত উন্নয়ন, সিজনাল যে চেঞ্জ সেটা, এইসব কারণে অনেক সময় দেখা যায় যে সব সময় ওই সবসময় ওই পণ্যটার চাহিদা একই রকম থাকছে না। একটা পণ্যের চাহিদা সবসময় একই রকম থাকছে না, কখনো বেশি থাকছে কখনো কমে যাচ্ছে। কারণটা কি? কারণটা হচ্ছে যে হয়তোবা আমার যে বিভিন্ন ধরনের সিজনাল যে চেঞ্জটা সেটার কারণে কোনো সময় সেটার ডিমান্ড অনেক বেড়ে যাচ্ছে, আবার কোনো সময় সেটা কমে যাচ্ছে, বা টেকনোলজিক্যাল কোনো ধরনের চেঞ্জ এসছে, উন্নয়ন হয়েছে, সেটার কারণে এটা হতে পারে। এইগুলোকে বলা হচ্ছে অনিয়মিত চাহিদা। এটা খুব কমন, আমরা সবাই মোটামুটি বুঝতে পারবো। সেটা হচ্ছে যেমন ধরা যাক যে গ্রীষ্মকালে কিছু কিছু পণ্যের চাহিদা খুবই বাড়ে, এসি, ফ্যান, এয়ার কুলার যেগুলো আছে সেগুলোর চাহিদা কিন্তু খুবই বেড়ে যায়। শীতকালে কি সেটা আমরা লক্ষ্য করি? সেটা আমরা লক্ষ্য করি না। দেখা যায় শীতকালে আবার সেই চাহিদাগুলো কমে যাচ্ছে। আবার দেখা যায় যে শীতকালে অনেক পণ্যের চাহিদা বেড়ে যাচ্ছে, গ্রীষ্মকালে আবার কমে যাচ্ছে।
এই যে অনেক আমরা সিচুয়েশন লক্ষ্য করছি সেগুলোকে বলা হচ্ছে অনিয়মিত চাহিদা। এগুলোর ক্ষেত্রে বাজারজাতকরণ ব্যবস্থাপকের যে কার্যক্রমগুলো সেটাকে বলা হচ্ছে সমতা রক্ষামূলক বাজারজাতকরণ। সমতা রক্ষামূলক বাজারজাতকরণ। সমতা রক্ষামূলক বাজারজাতকরণ কার্যক্রমগুলো কি কি? যেমন ধরা যাক যে আমার যে আমার যে চাহিদায় আমি অনিয়মিত সিচুয়েশন লক্ষ্য করছি, সেই সিচুয়েশনকে পরিবর্তন করে নিয়মিত চাহিদায় রূপান্তর করার চেষ্টা করা। তারপরে হচ্ছে পণ্যের যে মূল্য, সেই মূল্যটা অনেকটা মানে নমনীয় রাখা, অর্থাৎ সে যেন কিছুটা হলেও মূল্য সম্পর্কে একটু বেনিফিট পেয়ে সেটির যে চাহিদা সেটা তার মধ্যে অনুভব করে। তারপর হচ্ছে যে বিভিন্ন ধরনের ক্ষেত্রে আমার মূল্যটি হচ্ছে কমিয়ে দেওয়া, যখন চাহিদাটা কমে যাচ্ছে তখন মূল্যটি কমিয়ে দেওয়া ইত্যাদি। ঠিক আছে, এগুলোকে, এই ধরনের কার্যক্রমগুলোকে আমি আবার বলছি, সেগুলোকে বলা হচ্ছে সমতা রক্ষামূলক বাজারজাতকরণ। পরবর্তী যেই সিচুয়েশনটা আমরা লক্ষ্য করব সেটাকে বলা হচ্ছে পরিপূর্ণ চাহিদা ও বাজারজাতকরণ ব্যবস্থাপনার কাজ। পরিপূর্ণ চাহিদা ও বাজারজাতকরণ ব্যবস্থাপনার কাজ। পরিপূর্ণ চাহিদা বলতে বোঝানো হচ্ছে যে একটি প্রতিষ্ঠান যখন লক্ষ্য করে যে ঠিক যতটুকু চাহিদা সে একটি পণ্য সম্পর্কে আশা করে, পণ্যটির চাহিদা ঠিক ততটুকুই, বেশিও নয় কমও নয়। যখন প্রতিষ্ঠান বাজারে তার বিদ্যমান পণ্যের চাহিদার স্তরে সন্তুষ্ট, অর্থাৎ তার এমন কোনো মনের মধ্যে খেদ নাই, ক্ষোভ নাই যে এটা যদি আর একটু বেশি হতো, বা এত বেশি কেন, একটু যদি কম হতো তাহলে আমার হ্যান্ডেল করতে হয়তো বা সুবিধা হতো, সেটা কি বলা হচ্ছে পরিপূর্ণ চাহিদা। ঠিক যা চেয়েছে প্রতিষ্ঠান ততটুকুই আছে। এই ধরনের সিচুয়েশন অবশ্যই আমি বুঝতে পারছি যে এই ধরনের সিচুয়েশন হচ্ছে প্রতিষ্ঠানের জন্য খুবই বলা যায় যে খুবই একটি কি বলে যে খুবই তার এক্সপেক্টেড একটা সিচুয়েশন, এবং সেখানে সে এটার অবশ্যই আশা সে ধরে রাখার চেষ্টা করবে। এবং সেই এই ধরনের যে এই ক্ষেত্রে তার যে কার্যক্রমগুলো সে করবে সেগুলোকে বলা হচ্ছে রক্ষণাবেক্ষণমূলক বাজারজাতকরণ। রক্ষণাবেক্ষণমূলক বাজারজাতকরণ। ঠিক আছে, এখন সেগুলো কি কি হতে পারে? সেগুলো হতে পারে যে ঠিক যেই ধরনের যে চাহিদা আছে, পণ্যের যে বর্তমান চাহিদা আছে সেটিকে সেই স্তরেই ধরে রাখার চেষ্টা করা। নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে হ্যাঁ, কোনো ধরনের কোনো প্রবলেম নেই, যে মূল্য আছে সেটাতে ক্রেতা সন্তুষ্ট, সেই সঠিক মূল্যটি বজায় রাখা। তাদের যে ডিলারদের সাথে আমি কাজ করছি সেই ডিলারদের পণ্যটি বিক্রয়ের জন্য আরো উৎসাহী করা, এবং যে বিদ্যমান ক্রেতা আছে তাদের হচ্ছে কি করতে হবে, তাদের সন্তুষ্টি, তারা যেন সন্তুষ্ট থাকে, কোনো কারণে তারা যেন আবার অসন্তুষ্ট না হয়ে যায়, সেটি লক্ষ্য করে তাদের ক্রেতা সন্তুষ্টির দিকে আমাকে নজর দিতে হবে। ঠিক আছে, এই কার্যক্রমগুলোকে বলা হচ্ছে রক্ষণাবেক্ষণমূলক বাজারজাতকরণ। রক্ষণাবেক্ষণমূলক বাজারজাতকরণ। সেগুলো কি কি বললাম? যেমন ধরো আমার ক্রেতাদের যে চাহিদার সিচুয়েশন সেটিকে ধরে রেখে সঠিক মূল্য বজায় রাখা, যাতে ক্রেতারা অসন্তুষ্ট না হয়। বিক্রয়ের জন্য আমি যে ডিলারদেরকে ঠিক করেছি সেই ডিলারদের কে আরো বেশি উৎসাহিত করা, যাতে তারা কাজে আবার আগ্রহ হারিয়ে না ফেলে এবং এই সিচুয়েশন যাতে পরিবর্তন না হয়ে যায়, এবং বিদ্যমান যে ক্রেতা আছে তাদের সন্তুষ্টির দিকে আমাকে অবশ্যই নজর দিতে হবে। ঠিক আছে, এগুলোকে বলা হচ্ছে রক্ষণাবেক্ষণমূলক বাজারজাতকরণ। রক্ষণাবেক্ষণমূলক বাজারজাতকরণ। এরপরে যে সিচুয়েশন আছে সেটাকে বলা হচ্ছে মাত্রাতিরিক্ত চাহিদা। মাত্রাতিরিক্ত চাহিদা। ঠিক আছে, মাত্রাতিরিক্ত চাহিদার সিচুয়েশন কোনটাকে বলা হচ্ছে? যে যখন আমি লক্ষ্য করি যে ক্রেতারা আমি এক্স্যাক্টলি যতটুকু ক্রেতা হ্যান্ডেল করতে পারি, যতটুকু আমার পক্ষে পণ্যের বিক্রয় আমার যতটুকু আমি আশা করেছিলাম তার চেয়েও পণ্যের বিক্রয় অনেক বেশি, এবং তার চেয়েও আমি
অনেক ক্রেতা অতিরিক্ত ক্রেতা আমার পণ্যটি ক্রয় করতে আগ্রহ প্রকাশ করছে। মূলত সবসময় মানে অধিকাংশ ক্ষেত্রেই আমার যতটুকু বিক্রয় করার সক্ষমতা রয়েছে, যতটুকু আমার ক্রেতাকে সেবা দেওয়ার সক্ষমতা রয়েছে, তার তুলনায় যখন আমাকে অতিরিক্ত ক্রেতা হ্যান্ডেল করতে হয় বা অতিরিক্ত সেবা প্রদান করতে হয়, তখন কিন্তু আসলে আমার যে আমার কি বলে যে আমার সেবা দান করার যে সক্ষমতা, সেটা কিন্তু বাধাগ্রস্ত হয়। দেখা যায় যে আমার যেখানে 10 মিনিটে কাজটা শেষ করতে হতো, সেটা আমাকে 7 মিনিটে শেষ করতে হচ্ছে। আমার পণ্য অতিরিক্ত উৎপাদন করতে গেলে অনেক সময় পণ্যের কোয়ালিটি আবার হ্যাম্পার হয়। হ্যাঁ, এই যে চাহিদাগুলো, যেটা আমি অর্থাৎ আমি যতটুকু হ্যান্ডেল করতে পারি তার তুলনায় আমাকে যখন অতিরিক্ত হ্যান্ডেল করতে হচ্ছে, অতিরিক্ত পণ্য উৎপাদন করতে হচ্ছে, অতিরিক্ত ক্রেতাকে সেবা প্রদান করতে হচ্ছে, সেটাকে বলা হচ্ছে মাত্রাতিরিক্ত চাহিদা। ঠিক আছে, যেহেতু আমরা এটা বুঝতেই পারছি যে মাত্রাতিরিক্ত চাহিদা একটি প্রতিষ্ঠানের জন্য সুখকর নয়, এবং সেটি আসলে তার জন্য দীর্ঘমেয়াদের একটি ক্ষতির কারণ হয়ে থাকে। সুতরাং এই ধরনের ক্ষেত্রে মাত্রাতিরিক্ত চাহিদা কমানোর চেষ্টা করতে হবে, অর্থাৎ এক্স্যাক্টলি যতটুকু আমি চাহিদা হ্যান্ডেল করতে পারি ততটুকু চাহিদা রেখে অতিরিক্ত চাহিদাগুলো কিন্তু আমাকে ক্রেতা বা চাহিদা আমাকে কিন্তু বাদ দেওয়ার চেষ্টা করতে হবে। এই সিচুয়েশনটাকে বলা হচ্ছে, বা এই ধরনের কার্যক্রমগুলোকে যেটার মাধ্যমে আমি মাত্রাতিরিক্ত চাহিদা সিচুয়েশন হ্যান্ডেল করব, সেটাকে বলা হচ্ছে চাহিদা হ্রাসমূলক বাজারজাতকরণ। চাহিদা হ্রাসমূলক বাজারজাতকরণ। ঠিক আছে, সেটা আমি কিভাবে করব? আমাকে তাহলে কি করতে হবে? কার্যক্রমগুলো কি কি, চাহিদা হ্রাসমূলক বাজারজাতকরণের কার্যক্রমগুলো কি কি? সেগুলো হচ্ছে যে আমাকে কিভাবে আমি চাহিদাটা কমাবো, মানে চাহিদাটা ক্রেতা কিছু ক্রেতাকে কিভাবে আমি ডিমোটিভেটেড করবো, সো দ্যাট দে ক্যান নট পারচেজ মাই প্রোডাক্ট, তারা আমার পণ্য ক্রয়ের আগ্রহ হারিয়ে ফেলে, সেই পদ্ধতি আমাকে নির্ধারণ করতে হবে। আমার পণ্যের দেখা যাবে যে আমি কিছুটা সময়ের জন্য আমার পণ্যের যে মূল্য, সেই মূল্যটা বৃদ্ধি করে দিতে পারি। ঠিক আছে, বা আমি যে প্রসারমূলক কার্যক্রমগুলো গ্রহণ করছিলাম সেগুলো কিছুটা হলেও কমিয়ে দিচ্ছি। তাহলে কি হবে? নতুন কোনো অনেক ক্রেতা এ সম্পর্কে জানবে না, বা অনেকে হয়তোবা সেটা না অন্য এই সেম ধরনের অন্য পণ্য যেগুলো আছে সেগুলো ক্রয় করে, সেগুলো বিক্রি হচ্ছে, সেগুলোর দিকে অনেক পণ্য ক্রেতা ধাবিত হবে। আবার পণ্য যে মূল্যে বাড়িয়ে দেওয়ার কথা আমি বললাম, তার কারণে যে প্রাইস সেন্সিটিভ যে কাস্টমার্স গুলো আছে, তারা কিন্তু অনেক সময় দেখা যাবে যে তারা এই বিদ্যমান পণ্য ক্রয়ের আগ্রহ হারিয়ে ফেলবে, এবং তারা অল্টারনেটিভ পণ্য খুঁজে বের করে সেটি ক্রয় করে তাদের প্রয়োজনটি পূরণ করবে। এর মাধ্যমে কি হচ্ছে? আমি কিন্তু কিছু ক্রেতাকে ডিমোটিভেট করতে সক্ষম হচ্ছি, ফলে তারা আমার পণ্যটা বাদ দিয়ে অন্য পণ্য, মানে সেম অন্য কোম্পানি বা অন্য ধরনের পণ্য দ্বারা তার প্রয়োজনগুলো পূরণ করছে। অ্যাট দ্য সেম টাইম আমি কিন্তু বেনিফিটেড হচ্ছে, অর্থাৎ আমার যে এক্সট্রা যে ডিমান্ডটা ছিল সেইটা কিন্তু ট্রান্সফার হয়ে অন্যদিকে চলে গেল। তাহলে আমার পণ্যটা আমি একটু সমতা চলে আসলো চাহিদার ক্ষেত্রে, এবং আমার মাত্রাতিরিক্ত চাহিদা কমে গেল। ঠিক আছে, এই হচ্ছে আমার আরেক ধরনের চাহিদার সিচুয়েশন। লাস্ট যেটা আছে সেটাকে বলা হচ্ছে ক্ষতিকর চাহিদা। ক্ষতিকর চাহিদা ইংরেজি হচ্ছে আনহোলসাম ডিমান্ড। এখন এটা কিন্তু ইন্টারেস্টিং। হ্যাঁ, মানে ব্যাপারটা হচ্ছে যে আমাদের দেখা যায় যে অনেক সময় আমরা একটি বাজার অবস্থায় লক্ষ্য করি বা ক্রেতাদের মধ্যে লক্ষ্য করি যে তারা এমন কিছু পণ্য ক্রয় করতে আগ্রহী, বা এমন কিছু পণ্যের চাহিদা তাদের মধ্যে রয়েছে যে পণ্যগুলো আসলে তার জন্য ক্ষতিকর। সেটা জেনেও, এই যে এই পণ্যটা তার জন্য ক্ষতিকর, এটা জেনেও সে কিন্তু সেটি গ্রহণ করছে। তার মানে কি? সেই পণ্যের চাহিদা তার ভিতরে আছে। এই চাহিদাটাকে বলা হচ্ছে ক্ষতিকর চাহিদা। ঠিক আছে, এই চাহিদা আমরা অনেক লোক করি। আমি আগেও আরেকটা এক্সাম্পল দিয়েছি, যেমন ধরেন সিগারেট। হ্যাঁ, সিগারেট যে আমার জন্য ক্ষতিকর আমি কি সেটা জানি না? আমি অবশ্যই জানি, কিন্তু তাই বলে কি তার কোনো ডিমান্ড নেই? আমি কিন্তু দেখছি না, এটার অনেক মোটামুটি ভালো পরিমাণে ডিমান্ড কিন্তু তৃতীয় বিশ্বে আমরা লক্ষ্য করছি। তৃতীয় বিশ্ব নয়, মানে বিশ্বের অনেক মানুষই কিন্তু সিগারেট গ্রহণ করছে জেনে। তাহলে এটি ক্ষতিকর চাহিদা। যেমন ধরা যাক যে মদ, যেমন ধরা যাক যে মাদক দ্রব্য, সেগুলো কি বিক্রয় হচ্ছে না? অবশ্যই হচ্ছে। তাহলে কি সেগুলো আমার জন্য ক্ষতিকর? সেটি জেনেও যখন আমি ওই পণ্য সম্পর্কে আমার আগ্রহ প্রকাশ করছি, আমার ভিতরে এটার একটা আকাঙ্ক্ষা রয়েছে, সেটাকেই বলা হচ্ছে ক্ষতিকর চাহিদা।
ক্ষতিকর চাহিদার কারণে মানে ধরা যাক যে যেই পণ্যটা ক্ষতিকর, আমরা কি করি বাজারজাতকরণ যে কার্যক্রম যার মাধ্যমে একটি ক্রেতার যে ওয়ালেট বলা হয় সেইটাই, সেই অর্থই তো আসলে সব ধরনের পণ্যের মধ্যে ডিস্ট্রিবিউটেড হয়। সে তার পণ্যর জন্য যে অর্থটা খরচ করছে, ক্ষতিকর চাহিদা পূরণের জন্য যে অর্থটা খরচ করছে, সেটি সে না করে